ফোন 30 ঘন্টা ডিস্টার্ব করছে, খালি এমনি যাচ্ছে কি এমনি যাচ্ছে যাই কই ওই খাস কাটা বোঝেন। একজন পড়ে গেছে নদীর রচনা, পড়ে গেছে এই কুমিরের রচনা, যেই দেখে খাতায় পড়েছে নদীর রচনা। তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে, নদীর রচনা কমান আসেনি, তা কি করবে? ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে, কপোতাক্ষ নদের পরে আমাদের MM কলেজ মানে যে মাইকেল মধুসূদনের বাড়ি, এই নদী খুব সুন্দর, ওখানে বসে কবিতা লিখতো। আর ওই নদীতে একটা কুমির ছিল, কুমিরের হুল ছিল, সুর ছিল, ল্যাস ছিল অনেক লম্বা, খাস কাটা, এই 3 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। এখন পরে স্যার দেখছে তো বেকায়দা অবস্থা, নদীর রচনা ও কুমির লিখে দিয়েছে। পরের বার দেখছে গরুর রচনা দিয়ে, দেখি কি করে। গরুর রচনা দিয়েছে, ও লিখেছে গরু 4 পায়ে জন্তু, খুব ভালো দুধ দেয়, হাটে খায়, ঘুরে বেড়ায়, গরুর শিং আছে। তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয়, ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি পানির পিপাসা লাগে, নদীতে যেই পানি খাতে যায়, অমনি এসে কুমিরি ধরে। আর কুমিরির হাত আছে, পা আছে, লেজ আছে, খাস কাটা আবার 6 পৃষ্ঠা। তো স্যার দেখছে বেকায়দা অবস্থা, যাই দিই খালি খাস কাটা। এবার দেশে যে একটা বাড়ির রচনা দিই, দেখি দেয় বাড়ির রচনায় ও খাস কাটা কনে পায়। তো বাড়ির রচনা লিখেছে একটা বাড়ি খুবই সুন্দর, টিনের ছাউনি, ঘর আছে, জানালা আছে, দরজা আছে। এই বাড়িটা ছিল এক নদীর কিনারায়। সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে একদিন নদীতে পড়লো, কুমির এসে ধরে নিয়ে গেল। আর কুমিরের হুল আছে, সুর আছে, দাঁত আছে, এই আছে, নোক আছে, লেজ আছে, খাস কাটা আবার 12 পৃষ্ঠা। তো স্যার তো দেখছে এ তো বেকায়দা, এইবার দিলে শেরে বাংলাকে ফজলুল হকের রচনা দেই, দেখি শেরে বাংলাকে ফজলুল হকের মধ্যে ও খাস কাটা কনে পায়। এইবার লিখেছে শেরে বাংলাকে ফজলুল হক ছিল বাংলার বাপ, অনেক বড় মাথা, রুটি খেত অনেক, এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল, তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসিছি, আর এই কুমিরের হুল আছে, সুর আছে, আর এরকম বড় একটা লেজ আছে, খাস কাটা 19 পৃষ্ঠা। মানে এর এই খাস কাটাতে মাইক্রোফোন খালি খাস কাটা, মানে যাই বলি ডানি বিষয়টা বুঝতে পারিছেন। আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো, তার একটু বসায় রাখিছি, কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা, তোমরা হাজার বললু বসবান, আমার বোঝা হয়ে গেছে। তোমরা তো আমাকে সরকারের দলের লোক না, ও তোমাকে দিয়ে হবে না। সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছি একটু বসতি, এরা কথাই শুনছে না। এদের কি করে কথা শুনবো? কারণ তিনি জায়গা আছে না, জায়গা আছে তো। এখন আমি শুরু করিনি, আমি স্টার্ট দেবো আরেকটু পরে। আজকে তো আকর্ষণ, যা ইচ্ছা তাই হবে। ওরে বাবা, যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে ওয়াজ করতে হবে, সিস্টেম আছে না। ভিক্ষে করতে গেলে পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না? তা না টাইকট পরি যদি ভিক্ষে করতে যেত মারি বসবে। তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ। তো আকর্ষণ আর প্রধান আলোচকের আলোচনা করা শেষ, এখন আকর্ষণ যা করা দরকার করবো, খেলো হবে, ঠিক আছে তো? আর জাগের একটু চুল খাবে, ওরা আবার থাকবে না, ও বললেও থাকবে না, থাকবে তাইলে তো আর অসুবিধা নেই। হ্যাঁ, শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি? ভয় জামাত পাড়া হলে, বিএনপি পাড়া হলে ঠিক আছে। রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গণ মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব, ভালো আছেন তো? সভাপতি হওয়া যে কি কষ্টে, সারাদিন বসে থাকা, আর যে যা বলবে পিঠির পথে চলে যাবে। তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না। সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল, আমি জানি না যে সুদখোর, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তে হবে। ওমা উনি উঠে চলে গেছে। পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোন দিন? মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুরকে দূর আপনাদেরকে চুকনগরে গেলাম, চুকনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে। তা বলছে না হুজুর আমি নিচেই বসে, নিচে বসলে ওঠেন, উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে, আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তা উনি হাসতেছে, আমি কিছু বললাম, আমি মনে করছি হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যাই। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসে উঠলো।
আমি বলছি যে এখনো শেষ হয়নি। আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বলছে হুজুর শুরু করেছেন কি, আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু। তাই আমি বলছি তো এটা আগের থেকে কমা না, এটা আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ ওমরা করাই নিতে থিয়ে দিতাম এখানে। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌকাছায় গেলাম এক মাহফিল, চেয়ারম্যান বসা। চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়ন গুলো তুলে ধরলাম যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। আমি বলছি কে? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি তাহলে সহ্য না করি পারা যায়? সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন কেন আপনি বিএনপি চেয়ারম্যান? ভাল লাগে এখন। তো এই জন্য মাঝে মাঝে একটু পিটির পথে যায়, তো গেলেও কি করা, ওই ধৈর্য ধরি থাকতে প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া আলোচনা করেছেন, জিকির করেছেন, জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব। বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা শেখ শওকত বিন কাশেম। এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্য যে শাহেদ সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি বন্ধুবর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তৌফিক যেন দান করেন, বলেন আমি। উদার প্রকৃতির মানুষ, উনি একজন বড় আলেম, আমার থেকে বড় আলেম, বাট উনি আমার আগে উনি ওয়াজ করেছেন, আমার আগে উনি ওয়াজ করেছেন, করে সুযোগ করে দিয়েছেন। আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, চেনেন কিনা? চেনেন কিনা? আপনার এলাকার সন্তান, আপনাদের খুব ভালোবাসার মানুষ আমাদের জাহাঙ্গীর স্যার, উনি বীর শ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর। আমি আর মুখস্থ থাকে না, বেরেনের সমস্যা। একজন বলতেছে আমার মেধা, বলছে আব্বা আমি 2টা পুরস্কার পাইছি। বলছে কৃষি, বলছে একটা হইলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি, এই জন্য একটা পুরস্কার পাইছি। বলছে আরেকটা, বলছে আরেকটা তো মনে নেই। তাহলে ওর কি মেধা চিন্তা করতে হবে, ও মেধা তালিকায় ফার্স্ট হয়েছে তাই ওর একটা পুরস্কার, আরেকটা পুরস্কার কে জন্য তোর খেয়াল নেই। বুঝা গেছ তো? মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই। বলছে যে স্যার বলছে এর মধ্যে অলস কিনা কিনা একটু হাত উঁচু করে আমি পুরস্কার দেবো, তা সবাই হাত উঁচু করেছে, একজন হাত উঁচু করেনি। বলছে তাহলে সব অলস, একটা খালি পাওয়া গেল যে অলস না। তা বলছে না স্যার, তা বলছে তুই হাত তুলিস নি কেন? তাহলে বলছে ও তোলে কিনা। তার মানে এইটা হলো ওগের থেকে উপরে। হ্যাঁ, যাই হোক, ওদিকে না যায় তো। ভাইজান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার, আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্য, আসলে সবসময় মিট করা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের এলাকার সন্তান, অনেক বক্তার সাথে উনার সুসম্পর্ক রয়েছে, বক্তারা ওনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে যারা, তারাই এই মাহফিলের প্রাণ, এই মাহফিলের স্পন্দন, এই মাহফিলের হৃদয়। আপনারা না থাকলে এখানে কেউ নাই। এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম? আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে। তো এই জন্য এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা, আপনাদের থেকে মনে হয় দুটো বেশি হবে। বেশি না কম? কমিটির লোক বেশি না কম? বেশি, কারণ ওরা সিরিয়াল দেখে, ওটা শোধ দেওয়া লাগবে না, কথা কয় না, শোধ দিতে হবে না। তো এই জন্যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, দাঁড়ানো বসা এখানে জায়গা হয় নাই, যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না? পারতেন না? যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো, যে যুবকেরা মসজিদে যাও না, নামাজ পড়ো না, একটু চিন্তা করে দেখো, তোমার যে সুন্দর চেহারা, চুলের যে কাটিং মারো, যদি টাকলা মুরাদের মতো করে দিত, ফ্যাশন মারার কথা মনে থাকতো না। আমার এখানে চান্দি পড়ে যাচ্ছে, নসিবটা ভালো, আগে বিয়ে হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে, এই চুলগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না। আজকালকার ছেলেরা এবার খাতি পাঠায়, আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য বসেছিলাম। তাহলে আপনিও খেয়েতে আসেন, হ্যাঁ খেয়ে আসেন, অসুবিধা নেই। আমার ক্যামেরাম্যান কিছু আছে, আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাল ভাত খাওয়াবেন, যা আছে একটু নিয়ে যান, সাথে করে দুটো ডাল ভাত খাওয়াই দেবেন।
হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।